জ্ঞান ফিরেছে নূরের, আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদের। বিকেলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ, পটুয়াখালীতে গভীর রাতে গণ অধিকার পরিষদের অবস্থান, মশাল মিছিল। মেহেরপুরের সম্মেলন ঘিরে উত্তেজনা, বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 6। বিএনপি হিন্দুদের প্রকৃত বন্ধু মন্তব্যে খন্দকার নাসিরুলের। মাহমুদ আব্বাসের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, 40 রোহিঙ্গা শরণার্থীকে গোপনে সমুদ্রে ফেলে দেয় ভারত, বিবিসির প্রতিবেদন। এবং ফেলিক্সের হ্যাটট্রিক, মৌসুমের প্রথম ম্যাচে রোনালদোদের গোল উৎসব, আল তাউনকে হারালো 0-5 গোলের ব্যবধানে। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। শনিবার নুরুল হক নূরের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ভিপি নূরের আপডেট শিরোনামে দেয়া পোস্টে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের ওপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবেন। একই সঙ্গে আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শুক্রবার দিনগত রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই হামলা ট্রায়াল, পরবর্তী সময় অন্য দলের ওপর এই হামলা ঘটতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। এদিন বিকেল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে 30 আগস্ট বিকেল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহতি সমাবেশ হয়। শুক্রবার রাতে বিজয়নগরের আল রাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার রাত 1টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে যুব অধিকার পরিষদ একাত্মতা প্রকাশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ইন্ধনে দেশের ভিন্ন মতকে দমন করতে পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভে নামতে বাধ্য হচ্ছে। এ সময় তারা নুরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং বিচারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এই রাষ্ট্রের নিরাপত্তা আমাদের নিজেকে নিজের হাতে নিতে হবে এবং সেই জায়গা থেকে উপদেষ্টা মহোদয়কে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে শশা পথ থেকে চলে যান এবং একটা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে বিপ্লবী ছাত্র জনতা যেভাবে বিভিন্ন সেক্টরে কাজ করেছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে, সেই জায়গাটা আমরা ধরে রাখবো। যে বর্বরচিত সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক হামলা, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে আমরা গণ অধিকার পরিষদ
সমর্থন জানিয়ে আমি এখানে আসছি এবং এই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে এই তাদের দলীয় নিবন্ধন বাতিল না করা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আসলে এখানে একটা বিষয় স্পষ্ট যে যেই প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার কথা সেইখানে সেই প্রশাসন যদি আমাদের কিংবা আমাদের দলীয় প্রধানকে গায়ে হাত দিতে পারে কিংবা হত্যার উদ্দেশ্যে, আমার মনে হয় হত্যার উদ্দেশ্যেই তারা তাকে আক্রমণ করছে। সেই জায়গা থেকে এই দেশের কেউই নিরাপদ না। যারা 24-এর গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়া ফেসিবাদী সরকারকে দূর করছে, সেখানে তারা যদি নিরাপদ না হয় আমরা কেমনে নিরাপদ হই? শনিবার দীর্ঘ 17 বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ থাকলেও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম 2 জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে উমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাথায় জখম ছাড়াও একজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির কমিটি গঠন ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে রয়েছে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী উমর ফারুক লিটন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অনুসারীরা। শুক্রবার সন্ধ্যায় আমঝুপি গ্রামের কালীতলা মোড়ে দুপক্ষের কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে সাইফুল ইসলাম পক্ষের লোকজন উমর ফারুক লিটনের স্থানীয় অফিসে গিয়ে রড দিয়ে লিটনপন্থী 2 নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রকৃত বন্ধু বলে মন্তব্য করেছেন ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বলেন, বিএনপি সবসময় হিন্দুদের দুঃখ কষ্টে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইছাখালী স্কুল মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। মহিবুল এপাশে আছেন আমাদের। এখন থেকে হিন্দু ভাই বোনদের ব্যবসা বাণিজ্য পূজা হচ্ছে না, সর্বক্ষেত্রে লাগবে না। হিন্দু ভাই বোনেরা বহু ভোট দিয়েছে আওয়ামী লীগকে, বহু। শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল বাংলাদেশ থেকে, সাথে কি একটা হিন্দুকে নিয়ে গেছে? কোন হিন্দুকে বলে গেছে? শেখ পরিবারের একটি লোক কিন্তু গ্রেপ্তার হয় নাই। শেখ পরিবারের লোক কোথায় গেল? হাসিনা গেল 5 তারিখে, শেখ পরিবারের সমস্ত লোক 3 তারিখে পালিয়ে চলে গেল ইন্ডিয়াতে এবং ইংল্যান্ডে। আমি গত সপ্তাহে লন্ডন গিয়েছিলাম, আলতাবালি পার্কে দেখলাম পরে সব জানে আওয়ামী লীগের নেতা। আমি আর ওখানে নামি যাবে যাই আগে যাও ভালো বুঝছেন। শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ একটি লোক গ্রেপ্তার হয় নাই। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী মাসে জাতিসংঘের বিশ্ব নেতাদের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। কিন্তু এরই মধ্যে মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন,
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্তের ফলে আব্বাস এবং প্রায় ৮০ জন ফিলিস্তিনি নেতা ক্ষতিগ্রস্ত হবেন। ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে বার্ষিক উচ্চ পর্যায়ের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা করছিলেন মাহমুদ আব্বাস। সেখানে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। ওই সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে মাহমুদ আব্বাসের কার্যালয় জানিয়েছে যে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তারা বিস্মিত। তাদের যুক্তি, এটি জাতিসংঘের সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে। ভারতের রাজধানী দিল্লি থেকে আটক ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে গোপনে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী ভারতীয় পুলিশ তাদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের কথা বলে থানায় ডেকে নেয়। এরপর এসব রোহিঙ্গা নাগরিকদের অজ্ঞাত স্থানে পাঠানো হয়। পরে তাদের গভীর সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমারের উপকূলে পৌঁছে যেতে বাধ্য করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি দীর্ঘ প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি শুরু হয় চলতি বছরের ৬ মে। দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত অন্তত ৪০ রোহিঙ্গাকে পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়। কয়েক ঘন্টা পর তাদের ইন্দোরলোক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ৭ মে সকালে রোহিঙ্গাদের দলটিকে হিন্দন বিমানবন্দর থেকে বিমানে করে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখান থেকে সামরিক পোশাক পরিহিত কয়েকজন তাদের চোখ ও হাত বেঁধে নৌবাহিনীর একটি জাহাজে তোলেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় ১৪ ঘন্টা জাহাজে রাখার সময় তাদের অনেককে মারধর করা হয়। মুসলিম ও খ্রিস্টান হওয়ার কারণে অপমানজনক কথা শোনানো হয়, এমনকি শারীরিক নির্যাতনও করা হয়। খাবার দেওয়া হলেও মানসিক চাপ ও ভয়ের কারণে ভুক্তভোগী রোহিঙ্গা নাগরিকদের বেশিরভাগই কিছু খেতে পারেনি। বর্তমানে এসব রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত এলাকায় একটি স্থানীয় বিদ্রোহী সংগঠনের তত্ত্বাবধানে অবস্থান করছেন। এবারে খেলার খবর। গেল মাসে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে এসে আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স। আল নাসরে এসে সতীর্থ হিসেবে পেলেন জাতীয় দলের বড় ভাই ক্রিস্টিয়ানো রোনালদোকেও। পর্তুগাল জাতীয় দলের রসায়নে আল নাসরে ফুটিয়ে তুললেন ফেলিক্স। নতুন ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই করে বসলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব আল নাসর। আল তাউনকে তাদেরই মাঠে রোনালদোরা হারালো 0-5 গোলের বিশাল ব্যবধানে। সৌদি প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদো নিজেও করলেন 1 গোল। আল নাসরের হয়ে বাকি গোলটি করেন কিংসলে কোম্যান। আল নাসরের জার্সিতে খেলতে নেমে শুরুতেই গোলে অবদান রাখেন হোয়াও ফেলিক্স। 7 মিনিটে গোল করে বসেন তিনি। 1-0 গোলে প্রথমার্ধ শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধ শুরুর 9 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেনাল্টি শট থেকে গোল করেন তিনি। 1 মিনিট পরে আরেক নতুন খেলোয়াড় কিংসলে কোম্যান গোলের সূচনা করেন, যা ছিল আল নাসরের তৃতীয়। 25 বছর বয়সী পর্তুগিজ তারকা ফেলিক্স এরপর আরও একবার জ্বলে উঠলেন। 67 এবং 87তম মিনিটে আরও 2টি গোল করে তিনি হ্যাট্রিক পূরণ করেন। সেই সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে বিশাল এক জয় উপহার দিলেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জ্ঞান ফিরেছে নূরের। আইজিপি ও ডিএমপি কমিশনার পদত্যাগের দাবি রাশেদের। বিকেলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। পটুয়াখালীতে গভীর রাতে গণ অধিকার পরিষদের অবস্থান, মশাল মিছিল। মেহেরপুরের সম্মেলন ঘিরে উত্তেজনা। বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 6। বিএনপি হিন্দুদের প্রকৃত বন্ধু মন্তব্যে খন্দকার নাসিরুলের। মাহমুদ আব্বাসের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। 40 রোহিঙ্গা শরণার্থীকে গোপনে সমুদ্রে ফেলে দেয় ভারত, বিবিসি প্রতিবেদন। এবং ফেলিক্সের হ্যাট্রিক। মৌসুমের প্রথম ম্যাচে রোনালদোদের গোল উৎসব। আল তাউনকে হারালো 0-5 গোলের ব্যবধানে।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।